লন্ডনে বসে এনসিপিকে সরাসরি নিষিদ্ধ করলেন ডক্টর ইউনূস। বিচার শেষে আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ডক্টর ইউনূস। নির্বাচনী রোডম্যাপ আলোচনার টেবিলে সমাধানের তাগিদ খালেদা জিয়ার। সরকারি কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিলেন সাবেক ভিপি নূর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বজুড়ে বিস্ময়ের ঝড় বইয়ে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশন থেকে এক লাইভ প্রেস কনফারেন্সে ঘোষণা দেন, জাতীয় নাগরিক পার্টি এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 হঠাৎ করে ইউটিউব, ফেসবুক এবং জাতীয় টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচার শুরু হয়। লন্ডনের ঠান্ডা বাতাসের মাঝে ডক্টর ইউনূসের কণ্ঠ ছিল ধীর। তার হাতে ধরা ছিল একটি সাদা নথি, যার শিরোনাম সংবিধান রক্ষা জরুরি অধ্যাদেশ 2025। ডক্টর ইউনূস তার বক্তব্যে বলেন, জাতীয় নাগরিক পার্টির সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, বিচার ব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। একটি রাজনৈতিক দলের আড়ালে তারা কার্যত রাষ্ট্রের ভেতর একটি রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছে। আজ একজন নাগরিক হিসেবে নয়, একজন দায়িত্বপ্রাপ্ত অভিভাবক হিসেবে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি, জাতীয় নাগরিক পার্টি নিষিদ্ধ। এই ঘোষণার পরপরই বাংলাদেশের বিভিন্ন জায়গায় র্যাব, পুলিশ ও বিজিবির যৌথ অভিযান শুরু হয়। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। দলের প্রধান নাহিদ ইসলামকে গ্রেফতার করা হয়। ডক্টর ইউনূস ছিলেন লন্ডনে জাতিসংঘের গ্লোবাল পিস অ্যান্ড ইনোভেশন সামিট এ অংশ নিতে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবলই একটি প্রতীকী সফর ছিল, আন্তর্জাতিক মহলে নিজের অবস্থান জানান দেওয়া এবং পেছনের দরজা দিয়ে অপারেশন শুরু করার জন্য। বিশিষ্ট আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক প্রফেসর আলী রাশেদ বিবিসিকে বলেন, ডক্টর ইউনূস জানতেন ঢাকার মাটি থেকে এই ঘোষণা দিলে তা হয়তো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দমন হয়ে যেত, কিন্তু লন্ডন থেকে ঘোষণা দিয়ে তিনি এক প্রকার পুরো বিশ্বকেই সাক্ষী করলেন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লুকিয়ে থেকে এক ভিডিও বার্তায় বলেন, এটি একটি রাষ্ট্রীয় অভ্যুত্থান, জনগণের চেতনাকে হত্যা করার এক ঘৃণ্য চেষ্টা চলছে। আমরা রাস্তায় থাকবো, জনগণের আদালতেই এই অবৈধ ঘোষণার বিচার হবে। তবে বার্তাটি পোস্ট হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে ইউটিউব ও ফেসবুক থেকে সেটি সরিয়ে নেওয়া হয় এবং সরকার ডিজিটাল নিরাপত্তা ঝুঁকির কথা বলে ওই লিঙ্কগুলো বন্ধ করে দেয়। জাতীয় নাগরিক পার্টি গত 1 বছর ধরে গণমানুষের দল হিসেবে পরিচিতি পেয়ে আসছিল। দলটির ভেতর অসংখ্য সাবেক আমলা, ছাত্রনেতা, সিভিল সোসাইটি কর্মী ও মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিনিধিরা জড়ো হয়েছিলেন। জাতীয় নাগরিক পার্টি একটি তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়। তবে ডক্টর ইউনূস সরকারের দাবি, জাতীয় নাগরিক পার্টি আদতে একটি ছদ্মবেশী প্রতিষ্ঠান, যার মূল উদ্দেশ্য ছিল নির্বাচিত সরকার ও প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে ক্ষমতা দখল। ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই হোয়াইট হাউস, 10 ডাউনিং স্ট্রিট ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। গণতান্ত্রিক প্রক্রিয়া যেন বজায় থাকে তা আমাদের প্রধান উদ্বেগ। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হলেও আমরা আশা করি গণতন্ত্র ও শান্তি বজায় থাকবে। ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি, তবে স্বচ্ছতা ও জবাবদিহিতাও প্রয়োজন। ঢাকার রাজপথে সাংবাদিকরা কথা বলেন সাধারণ জনগণের সঙ্গে। কেউ বলছেন ভালো হয়েছে, এই দলটা আসলেই সন্দেহজনক ছিল। আবার কেউ ক্ষোভে ফেটে পড়েন, এটা কি একনায়কতন্ত্রের সূচনা? ঢাকার শাহবাগে হঠাৎ করে কয়েকটি ছাত্র সংগঠনের মিছিল দেখা যায়, যাদের ব্যানারে লেখা জাতীয় নাগরিক পার্টি নয়, স্বৈরতন্ত্রের অবসান চাই। অন্যদিকে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় সরকারপন্থী মিছিল দেখা যায়, যেখানে লেখা ধন্যবাদ ডক্টর ইউনূস, রাষ্ট্র রক্ষা সফল হোক। সামরিক বাহিনীর অবস্থান এখনো স্পষ্ট নয়, তবে সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে, সংবিধান ও অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা আমাদের অগ্রাধিকার। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত দেশের রাজনীতিতে এক নতুন পর্বের সূচনা করলো, যেখানে রাজনৈতিক দলগুলো শুধু জনপ্রিয়তাই নয়, বরং নৈতিক ও সাংগঠনিক স্বচ্ছতা নিয়েও পরীক্ষার মুখোমুখি হবে। আজকের এই সিদ্ধান্ত হয়তো ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। কারো চোখে এটি সাহসী পদক্ষেপ, কারো চোখে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করার এক নৈরাজ্য। তবে একটি কথা নিশ্চিত, বাংলাদেশ আজ এক ক্রান্তিকালে প্রবেশ করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষে দলটির নিষিদ্ধ না হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার বাংলাদেশ সময় বিকালে
লন্ডনের চ্যাথাম হাউসের মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগের কোনো সদস্য জাতির কাছে ক্ষমা চায়নি যারা গণহত্যা ঘটিয়েছে এবং এর সঙ্গে জড়িত ছিল। বিচার শেষ হওয়ার আগে আমরা জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত করেছি। নির্বাচন নিয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে 17 বছর পর দেশের সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই আমরা জুলাই সনদ চূড়ান্ত করতে চাই। অধ্যাপক ইউনূস জানান, নির্বাচনই তার সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ফোকাস। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সব সময়ই ভালো সম্পর্ক রাখতে চায় জানিয়ে প্রধান উপদেষ্টা জানান, কিন্তু ভুয়া সংবাদ ও নানা অপপ্রচারের কারণে সাইবার স্পেসে অস্থিরতা সৃষ্টি হয়েছে, যা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ পাসপোর্ট প্রাপ্তি সুবিধা সহ তার সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, আগে পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি সেবা পেতে মাধ্যম প্রয়োজন হতো, যার মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরি হতো। এখন সরকারি বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে, যাতে সবাই সহজেই সেবা নিতে পারে। নির্বাচন সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির দূরত্ব তৈরি হয়েছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এপ্রিলে নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণা করলে বিএনপির জ্যেষ্ঠ নেতারা কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দলটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবিতে অনড়। এদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি নেতাদের চলমান টানাপোড়েনের মধ্যে ঈদের দিন রাতে দলীয় প্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান স্থায়ী কমিটির সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী দেশের স্বার্থে ও দলের স্বার্থে দলীয় নেতাদের গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেন। তিনি দলীয় নেতাদেরকে আলোচনার টেবিলে সমঝোতার দিক নির্দেশনা দেন। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যাতে যথাসময়ে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে সেই চেষ্টা করতে বিএনপি নেতাদের পরামর্শ দেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ঈদের দিন শনিবার রাতে রাজধানীর গুলশানের ভাড়া বাসা ফিরোজায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া এ পরামর্শ দেন। বিএনপি চেয়ারপারসন এও বলেছেন যে আন্দোলন করলে হয়তো এ সরকার টিকবে না, সেটা হলে আবার কে আসবে, তার চেয়ে এ সরকার যাতে নির্বাচন দেয় সবাই সে চেষ্টা করছে। ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক নেতা এ তথ্য জানান। গলাচিপায় ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিত সভায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, কোনো একটি দলের নেতাকর্মীদের লেজুর ভিত্তি না করে নাগরিকদের সেবা প্রদান করুন। তা না হলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নির্দেশ দিলাম ওই অফিসারের পদত্যাগের দাবিতে অফিস ঘেরাও করার। আজ বুধবার দুপুর 12:30টায় গলাচিপা অফিসার্স ক্লাবে নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, অন্য শীর্ষস্থানীয় দলের মতো আমরাও আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই, কারণ এই সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত সময়। তবে শুধু মৌলিক সংস্কারই নয়, প্রয়োজনীয় সব সংস্কার করেই নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, জাতীয় ঐকমত্যের মিটিংয়ে বলেছিলাম, জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। 2018 সালে কোটা আন্দোলন না করলে, ছাত্র জনতা তাজা প্রাণ না দিলে এই জুলাই 24-এর জন্ম হতো না। তাই ছাত্রদের নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আগামীতে সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হবে। আমরা আর কোনো তাজা প্রাণ রাজপথে বিলিয়ে দিতে চাই না। গণ অধিকার পরিষদ দল কোনো লেজুর বৃত্তি করে দল গঠন করে রাজপথে আসেনি। ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মহিবুল্লাহ এনিম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। ছাত্র জনতা ও এনসিপির সর্বশেষ অবস্থান ইঙ্গিত দেয় এপ্রিলে নির্বাচন নাও হতে পারে। দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন এপ্রিলের প্রথমার্ধে। একই সাথে জুলাই মাসে জুলাই সনদ হবে এই প্রতিশ্রুতিও দিয়েছেন, যদিও এরকম প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছিল, কিন্তু
হয়নি। জুলাই সনদ এটা সহজ বিষয় না, এটা জটিল বিষয়। এটা নিয়ে অনেকে ইখতিলাফ হবে, কোন পদ্ধতিতে হবে, আগে পর্দার অন্তরালে ঐক্যমত হয়ে সবাই একসাথে পাবলিশ করবে, না সরকার ঘোষণা করার পরে সাইন করার আহ্বান জানাবে। নানান জটিলতা আছে, একমত হওয়া কঠিন। আর নতুন বাংলাদেশ, জুলাই ভিত্তিক রাজনীতিক, জুলাই সনদ এগুলো হলে বিএনপির রাজনীতি থাকে না। এই জায়গাটায় বিএনপির জন্য এটা মানতে যথেষ্ট কষ্ট হবে। সেক্ষেত্রে আবার ছাত্র জনতাও জুলাইয়ের স্পিরিট বা জুলাইয়ের হক আদায় ছাড়া তারা কোনো নির্বাচন মানবে না। তারা এটা নির্বাচনের সাথে শর্ত জুড়ে দিচ্ছে। এই যে শর্ত জুড়ে দেওয়া, এটা ইঙ্গিত দেয় যে নানান শর্তের বেড়াজালে এপ্রিলে নির্বাচন হবে না, আটকে যাবে। আর এই ছাত্র জনতার পার্টি এনসিপি, তারা নির্বাচনে অংশগ্রহণ না করলে অ্যাটলিস্ট জুলাই বাস্তবতার নিরিখে নির্বাচন বাংলাদেশে হতে পারে না, হবে না। কোনো সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে গ্রহণযোগ্য হবে না। যারা বিপ্লব করে দিল তারা নির্বাচন না, এটা কিসের নির্বাচন? যদিও এদের যে ভোট আছে বেশি তা না, এরা এখন পর্যন্ত ছোট দল, বিএনপি জামাতের তুলনায় কিছুই না। কিন্তু তারপর এদেরকে বাদ দিয়ে নির্বাচন লেজিটিমেসি পাবে না, কেউ মানবে না। এই জন্যে এই এনসিপি, ছাত্র জনতা, এদের পার্টিসিপেশন ইলেকশনে মাস্ট। কিন্তু বিভিন্ন শর্তের বেড়াজালে তাদের কারণে দেখেন নির্বাচনের বিরোধিতা বা এপ্রিলে যদি নির্বাচন না হয়, সবচাইতে মূল কারণ থাকবে ছাত্র জনতার অবস্থান। কারণ নির্বাচনের নামে লাশ পড়বে, সে আগের পুরনো দৃশ্য, কালো টাকা, লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, মারামারি করে ভোট নিয়ে যাবে, যার পেশি শক্তি আছে সে ভোটে জিতবে, এজেন্টকে বের করে দিবে। ওইরকম কোনো নির্বাচন ছাত্র জনতা হতে দিবে না। ওইরকম নির্বাচন লক্ষণ দেখা দিলেও এরা নির্বাচন স্থগিত করার মতো ঘটনা ঘটিয়ে দিবে, স্থগিত করার দাবিতে হরতাল অবরোধ করবে যে নির্বাচন মানি না। এই এনসিপি করবে এবং ছাত্র জনতাকে আহ্বান জানাবে, এরা সারা দিবে মার্চ ফর ঢাকা টু স্টপ নির্বাচন হতে পারে। কারণ তফসিল ঘোষণা করার পর দেখবেন যে বিএনপি দুই গ্রুপে রক্তারক্তি, ওটা দেখেই জাতি বলবে নির্বাচন চাই না। খবর, জুলাই সনদ ঘোষণাপত্র হলে ঘোষিত সময় নির্বাচনে আপত্তি নেই এনসিপি। মানে একটা হচ্ছে খুশি, যেমন জামাত চরমনাই হচ্ছে খুশি, আর এনসিপি হচ্ছে যে আপত্তি নেই, চলে। আর বিএনপি তো আসলে জাতীয়তাবাদী হতাশা পার্টি, বিএনপির কথা বাদ, যে আপত্তি নেই চলে, তাও আবার কন্ডিশনাল, যে আপত্তি নেই চলবে, তবে এটা হতে হবে। এখন জুলাই সনদ হলেই তো হবে না, জুলাই সনদ তো মনমতো হতে হবে, ওদের পছন্দ হতে হবে। জুলাইয়ের মূল স্টেক হোল্ডার তো ওরা, আপনি এটা অস্বীকার করতে পারবেন। আমি এনসিপি তীব্র ক্রিটিক করি, সমালোচনা করি। এর মানে এই নয় যে জুলাই আন্দোলনে এই হাসনাত শারজিদের অবদানকে খাটো করি, নেভার। জুলাই আন্দোলনের মূল নেতা হাসনাত শারজিদ, সাদিক ক্যামেরা। এখন সাদিক ক্যামেরা তো আর এনসিপি করে না, কিন্তু হাসনাত শারজিদটা করেন, আসিফ নাহিদ, এরাই মূল নেতা, এদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। অর্থাৎ ওদের যদি পছন্দ হয়, এনসিপির নেতারাই জুলাইয়ের মূল নেতা, ওদের নেতৃত্বেই জামাত সবাই আন্দোলন করেছে। আন্দোলনের বা জুলাই আন্দোলনের সবাই গুরুত্বপূর্ণ, সবাই এনসিপিতে গিয়েছে। এখন কেউ কেউ আরেকটা সংগঠন করেছে আপ বাংলাদেশ, ওখানে কেউই জুলাই আন্দোলনের মূল নেতা ছিল না, একজনও ওখানে জুলাই আন্দোলনের মূল নেতা নেই। এরা ছিল ওই হাসনাত শারজিদের অধীনের নেতা, অথবা আপ বাংলাদেশে যারা আছে তারা 50 জনের মধ্যেও পড়ে না, টপ 50 লিডার্স এর মধ্যেও পড়ে না জুলাই আন্দোলনের। একবার টপ 50 লিডার্স বা 100 লিডার্স সব এনসিপি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু ওদের নানান দৃষ্টিভঙ্গি বা পলিটিক্যাল বিভিন্ন অ্যাপ্রোচ আমরা সমালোচনা করি এবং করব। অতএব এই এনসিপির যদি পছন্দ না হয়, আর প্রফেসর ইউনূস সব জায়গায় এদেরকে ডাকেন কেন? এই বাস্তবতা থেকে যে ওরা এই বিপ্লবী নেতৃত্বদানকারী দল, তো সেখানে জুলাই সনদে যদি ওরা পরিপূর্ণভাবে একমত না হয়, এই এনসিপি যদি রাজি না হয়, তাহলে নির্বাচনে আপত্তি। এই কথার অর্থ কি? জুলাই সনদ ঘোষণাপত্র হলে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনে আপত্তি নেই, আর যদি জুলাই সনদ ঘোষণাপত্র মনমতো না হয়, তাহলে আমরা ওটা নির্বাচন মানি না, আপত্তি আছে। আর ওরা আপত্তি করলে সে নির্বাচন করার সাহস বা কারণে, এবং সেটা হবেই না। এনসিপি আপত্তি করলে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, কথা ক্লিয়ার। এবং আমার ওই বারবার একই কথা বলি যে এপ্রিলে নির্বাচন হবে না। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এমন ঘোষণাপত্রের পর প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের পক্ষ থেকে বলা হয়েছে,
ঘোষিত সময়ের মধ্যে যদি জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও গৃহীত সংস্কার বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সেই সময় নির্বাচন আয়োজনের বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। দেখেন, জুলাই সনদ ঘোষণাপত্র এটা ডিক্লেয়ার করতে হবে, সাইন হতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়নের ক্ষেত্রেই তো বলবে যে বাস্তবায়ন এখনো হয় নাই বা এটা বাস্তবায়নের আগে কোনো নির্বাচন নয়। এই জায়গাটা থেকে বোঝা যায় যে এপ্রিলে নির্বাচন ওরাই মানবে না, হতে দিবে না। ক্লিয়ার কথা, লিখে রাখেন। এই জুলাই সনদ বাস্তবায়ন বলতে যে বোঝায় এটা পছন্দ হবে না, এটা ওই টাইমের মধ্যে আদৌ সম্ভব নয়। এবং নির্বাচনের জন্য যে পরিবেশ প্রত্যাশা করে জনগণ, রাজনীতির যে কালচার প্রত্যাশা করে, এগুলো এই সময়ের মধ্যে আদৌ সম্ভব নয়। এনসিপি সদস্য আক্তার হোসেন বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এর আনুষ্ঠানিকতা শেষে নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য আসবে। এরপরও যদি ঘোষিত সময়সীমার মধ্যে এসব বাস্তবায়ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। জুলাই সনদের ভিতরে অনেক কথা থাকবে, যে কথাগুলো বাস্তবায়ন করতে হবে। এরপরে বলবে যে না, নির্বাচন হবে কিন্তু আমরা গণপরিষদ নির্বাচন চাই। ওরা তো গণপরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন থেকে ফিরে আসেনি। এবং এই এনসিপির ছাত্র সংগঠন ঘোষণা দিয়েছে যে ছাত্র সংসদ নির্বাচন আগে কোনো জাতীয় নির্বাচন হতেই দেওয়া হবে না, হতেই দিবে না। অতএব এপ্রিলের নির্বাচন, এটা আমি মনে করি আকাশ কুসুম কল্পনা, পাও কথা। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল এনসিপি শুরু থেকে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণপরিষদ নির্বাচন দাবি জানায়। এখন এই গণপরিষদ কেন্দ্রিক প্রত্যাশা জুলাই সনদে বাস্তবায়ন হতে হবে, নইলে এই জুলাই সনদেই তারা মানবে না। জুলাই সনদ না মানলে নির্বাচন তো প্রশ্নই আসে না। অতএব নির্বাচনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য রেডি থাকেন, এই নির্বাচন হবে না। তো ফাও প্রস্তুতি নিয়ে লাভ নেই। এমনি রুটিন প্রস্তুতি সবসময় প্রার্থী ঠিক থাকে, এটা জামাত যেটা করে 12 মাস, দ্যাটস গুড, কিন্তু নির্বাচন হচ্ছে না। তাদের রাজনৈতিক এজেন্ডা রয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে সম্পন্ন করার প্রস্তাব, পাশাপাশি এই জায়গা থেকে একটু ছাড় দেবে। এমনকি জামাত চরমনাইতে এই জায়গাটা থেকে ছাড় দেবে। তারা যতই আলহামদুলিল্লাহ বলুক, খুশির বন্যা জামাত চরমনাইতে তাদের প্রস্তাব অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করেছে, কিন্তু এই যে স্থানীয় সরকার নির্বাচন, এই জায়গাটা থেকে তো তারা ফিরে নাই, এই জায়গাটা তারা আছে। এছাড়া পাশাপাশি নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি আছে। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী বিচার এবং রাষ্ট্রীয় মৌলিক সংস্কারকে তারা নিজেদের প্রধান রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছে। এই জায়গাগুলো থেকে দর্শক, এই ছাত্র জনতা এনসিপির সর্বশেষ অবস্থান ইঙ্গিত দেয় যে এপ্রিলের মধ্যে কোনো নির্বাচন হবে না। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সেই বহুল প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হবে আজকে রোজ শুক্রবার সকাল 9টা থেকে 11টা, এই 2 ঘন্টা। তো এই বৈঠক ঘিরে বাংলাদেশের মানুষের ভিতর ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা, এবং সবাই মনে করতেছে যে ভবিষ্যৎ বাংলাদেশ কতটুকু স্থিতিশীল হবে বা বাংলাদেশে গণতন্ত্র কতটুকু কার্যকর হবে, এটা নির্ভর করতেছে আগামীকালকের বৈঠকের সফলতার উপরে। এবং 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই যে প্রথম এই 2 নেতার ভিতরে এই বৈঠকটা যে খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। এবং শুধু বাংলাদেশই না, বিশ্বের অনেক রাষ্ট্রই কিন্তু তাকিয়ে আছে এই 2 নেতার বৈঠকের দিকে, যে আসলে কি হয়। এবং ডক্টর ইউনূস আজকে লন্ডনের 3 দিন আছেন। এই 3 দিনে কিন্তু বিএনপির টিকিটিও খুঁজে পাওয়া যায়নি, যদিও আগামীকাল সকাল 7টা থেকেই বিএনপি নেতাকর্মীরা সেই লন্ডনে ডক্টর ইউনূসের হোটেলের বাইরে অবস্থান করবেন এবং সেখানে তারা তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং সেখানে তারা অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকবেন, যাতে তারেক রহমানের নিরাপত্তা বিঘ্নিত না হয়। এতদিন কিন্তু ওদেরকে দেখা যায়নি, কালকে তারা যাবেন, ভালো কথা। তো প্রথম আমি শুনলাম যে 9টা থেকে 11টা, এই 2 ঘন্টা তারেক রহমান এবং ডক্টর ইউনূস রুদ্ধদ্বার বৈঠক করবেন। কিন্তু আরেকটি সূত্র আমাকে বলল যে না, রুদ্ধদ্বার বৈঠক ঠিকই হবে, কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরীও তারেক রহমানের সঙ্গে থাকবেন। এবং আপনারা জানেন যে অলরেডি আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি লন্ডনে এসেছেন গতকালকে, এবং লন্ডনে আসার আগে বৈঠকে কি কি এজেন্ডা নিয়ে আলাপ হবে, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতাদের সঙ্গে বসে একটা মোটামুটি একটা সংক্ষিপ্ত নোট নিয়ে ফেলেছেন। তারেক রহমানের এই দিকটা ভালো লাগে। তারেক রহমান কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি ইচ্ছা করলে কিন্তু যে কোনো ডিসিশন নিতে পারেন, কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। কিন্তু তারপরেও তিনি দফায় দফায় বাংলাদেশের যে নেতা আছে তাদের সঙ্গে কথা বলেছেন, বৈঠক করেছেন এবং ডক্টর ইউনূসের সঙ্গে কী আলোচনা করবেন সেটা ঠিক করেছেন, এবং কি পরিস্থিতি হলে কি পরিস্থিতি ডিসিশন নিতে হয় সব কিছু কিন্তু তিনি বাংলাদেশের সিনিয়র বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে ঠিক করেছেন।
এবং এটাই হচ্ছে তার গণতান্ত্রিক মানসিকতা। এই জিনিসটা খুব ভালো লাগে এবং এটা কিন্তু বেগম জিয়ার মধ্যেও ছিল। এবং বেগম জিয়া কিন্তু বলেছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে সরাসরি সংঘাতে যেও না। আপনি দেখেন ডক্টর ইউনূস তিনি অনেক নির্যাতন সহ্য করেছেন। শেখ হাসিনার আমলে তিনি একবার তো তার ওই জেল হয়ে গিয়েছিল 6 মাসের, তারপর জামিন নিয়েছেন, জেলে যেতে হয়নি। তারপর একের পর এক মিথ্যা মামলা, একের পর এক হয়রানিমূলক মামলা, এই বৃদ্ধ বয়সে 8তলা আদালতে ওঠানামা ইত্যাদি তো তিনি করেছেন। আরেকজন দেশনেত্রী বেগম জিয়া অনেক কষ্ট সহ্য করেছেন, বছরের পর বছর জেলে ছিলেন। এখন তার নানাবিধ রোগ শোকে তিনি একদম কাতর। আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে প্রায় 15-16 বছর ধরে এই নির্বাসনে আছেন এবং এর মধ্যে দিয়ে তার ভাই মারা গেল, ভাইয়ের লাশটা পর্যন্ত দেখলেন না। তো এই দুই নেতাই তো অনেক নির্যাতিত। তো হাসিনার আমলে নির্যাতিত সেই দুই নেতা আগামীকালকে লন্ডনে প্রথমবারের মতো বৈঠকে মিলিত হচ্ছেন। পুরো বাংলাদেশবাসীর আশা অনেক, এবং তারা আশা করতেছেন যে এই বৈঠকে আসলেই ভালো কিছু বেরিয়ে আসবে, বৈঠকের ফলাফল অবশ্যই ফলপ্রসূ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি বৈঠক ফলপ্রসূ হবে? যদিও আমরা ধারণা করতেছি যে আজকের আলোচনায় জুলাই গণহত্যার বিচার, সংস্কার, জুলাই সনদ সহ আরও নানাবিধ বিষয় আলোচনা হতে পারে, কিন্তু সবচেয়ে প্রধান যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ, নির্বাচনের তারিখ। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে আলোচনার কোনো নির্ধারিত বিষয়বস্তু নাই, তারা দুজন নির্ধারণ করবেন আলোচনাটা আসলে কোন দিকে যাবে। আপনারা জানেন যে ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে একটি ভাষণে ডক্টর ইউনূস বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং গত মে মাসে একটি রাজনৈতিক সভায় তারেক রহমান বলেছেন যে কোনো মূল্যেই হোক ডিসেম্বরে নির্বাচন হতেই হবে। এবং বর্তমানে এই নিয়ে মুখোমুখি অবস্থানে বিএনপি এবং সরকার। এবং অনেকেই মনে করেন যে একটি ফলপ্রসূ আলোচনা হতে হলে ডক্টর ইউনূস এবং তারেক রহমান উভয় পক্ষকেই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, উভয় পক্ষকেই নিজ নিজ অবস্থান থেকে সরে আসতে হবে। এখন বিএনপি বলতেছে যে এপ্রিল মাসে নির্বাচন মোটেই উপযুক্ত নয়, কারণ ওই সময় রোজা থাকে, আবহাওয়া খারাপ থাকে, ঝড় বৃষ্টি থাকে, মাধ্যমিক পরীক্ষা থাকে, সুতরাং এই সময় মোটেই এপ্রিল মাস উপযুক্ত নয়। কিন্তু অন্যদিকে ডক্টর ইউনূস বলতেছেন যে এই সবগুলো সংস্কার শেষ করে, ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষ করে নির্বাচনের প্রস্তুতি নিতে নিতে একদম এপ্রিলের প্রথমার্ধ ছাড়া এর আগে সম্ভব নয়। কিন্তু বিএনপি বলতেছে যে তখন প্রচুর গরম পড়বে এবং যেহেতু রমজান, এই রমজান নির্বাচনের আগেই রমজান হবে, তখন মানুষকে নিয়মিত ইফতার করাতে হবে, সেখানে খরচ বেড়ে যাবে, তারপরে মাধ্যমিক পরীক্ষার্থীরা সব আছে, সব মিলিয়ে আসলে নির্বাচন এপ্রিলে সম্ভব নয়। অন্যদিকে সরকার বলতেছে যে যদি আমরা তাড়াতাড়ি করে নির্বাচন করে একটা সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে এই জুলাই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যেই অনড় অবস্থানে আছে ডক্টর ইউনূস এবং তারেক রহমান, তারা কি এই আলোচনার মাধ্যমে তাদের নিজ নিজ অবস্থান থেকে একটু হলেও ছাড় দিবে? আমি যুক্তরাজ্য বিএনপির কয়েকজনের সঙ্গে আলাপ করেছিলাম, তারা আসলে আমাকে কোনো নির্দিষ্ট কথা বলতে পারেননি, কারণ তারা বলতেছেন যে তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির কারোর সঙ্গে ব্যাপারে কোনো কথা বলেনি। তবে যুক্তরাজ্য বিএনপির কিছু নেতা তারা শুনেছেন বাংলাদেশের বড়নেতাদের কাছ থেকে যে এপ্রিল মাসে নির্বাচন না করে যদি ফেব্রুয়ারিতেও করে, ফেব্রুয়ারির শেষের দিকেও করে, তাহলেও বিএনপি আপত্তি করবে না, বিএনপি এটা মেনে নিবে। এবং বিএনপি মনে করে যে এই সময়ের ভিতরেই প্রয়োজনীয় সংস্কার শেষ করা সম্ভব। আর যদি শেষ করা সম্ভব নাও হয় তাহলে বিএনপি যদি নির্বাচনে জিতে তাহলে সেই নির্বাচিত সরকার বা অন্য যেই জিতুক তারা পরবর্তী সংস্কারগুলো কন্টিনিউ করবে। তবে দর্শক, আমি মনে করি যে যদি ডক্টর ইউনূস একটু ছাড় দেন এবং তারেক রহমানও ডিসেম্বর থেকে ছাড় দেন, এই নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হয়, তাহলে কিন্তু তারেক রহমান এবং ডক্টর ইউনূস উভয়ের জন্যই একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে এবং এটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে এবং দুইজনই বাংলাদেশবাসীর কাছে নিঃসন্দেহে প্রশংসনীয় হবেন, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, আপনারা জানেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ডক্টর ইউনূস একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছেন, পুলিশ মাঠে কাজ করতেছে না, চারদিকে মব চলতেছে, লুটপাট চলতেছে, ডাকাতি চলতেছে। তারপরে ডক্টর ইউনূস ছোট বড় মিলিয়ে 100-র উপরে আন্দোলন ট্যাকেল দিয়েছেন, বিভিন্ন দাবি দাওয়ায় প্রতিদিন মানুষ ঢাকা শহরের রাস্তা অবরোধ করতেছে। মানে পুরো একটা অরাজক পরিস্থিতি দেশে এবং আওয়ামী লীগ এবং ভারতীয় ষড়যন্ত্র কিন্তু চলছেই। তো এর ভিতরে আমরা দেখতেছি যে বর্তমানে বিএনপি এবং সরকারের ভিতরে একটা প্রচুর উত্তেজনা বিরাজ করতেছে এবং একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। বিশেষ করে ডক্টর ইউনূস জাপানে গিয়ে বলেছেন যে একটা দল ছাড়া আর সব দল চায় নির্বাচন জুনে হোক, এটা বিএনপি ভালোভাবে নেয়নি। এখন দেশের এই অবস্থায় যেখানে বিতাড়িত আওয়ামী লীগ নানান ষড়যন্ত্র করে যাচ্ছে,
সেই অবস্থায় আমি মনে করি যে তারেক রহমান এবং ডক্টর ইউনূস উভয় পক্ষকেই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। এবং ডক্টর ইউনূস ও তারেক রহমানের একটা সেম গুণ আছে, তারেক রহমান কিন্তু রাগেন না, তিনি কখনো রাগ করেন না। ডক্টর ইউনূসও কিন্তু রাগ করেন না। তারা খুব আস্তে আস্তে কথা বলে এমন কঠিন যুক্তি দেয় যে সেই যুক্তি খণ্ডানো সম্ভব হয় না, অনেক কষ্ট হয়। এখন বৈঠকে আসলে কি হবে সেটাই বিবেচ্য বিষয়। এবং ডক্টর ইউনূসকে তারেক রহমান কীভাবে সামাল দেন এবং তারেক রহমানকে ডক্টর ইউনূস কীভাবে সামাল দেন সেটাই দেখার বিষয়। এবং তারেক রহমানের সঙ্গে থাকবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং দর্শক, আমি আরও মনে করি যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের আলোচনা শুধু এই নির্বাচনের তারিখ কেন্দ্রিক আলোচনাতেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমি মনে করি যে নির্বাচনে যেই দল ক্ষমতায় আসে সেই দল যাতে এই বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে পারে, দুর্নীতি বন্ধ করতে পারে, গণহত্যার বিচার করতে পারে এবং প্রয়োজনীয় সংস্কার করতে পারে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভিতর ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারে এবং যাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা অসীম না হয়, যাতে প্রধানমন্ত্রী স্বৈরাচারী না হয়ে যায়, সে ব্যাপারে আলোচনা হতে পারে। এবং সর্বোপরি এই জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যারা এই জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা প্রাণ দিয়েছে, যাতে তাদের সর্বোচ্চ সম্মান হয়, যাতে তাদের এই ত্যাগের মূল্যায়ন হয়, এই বিষয়ে কিন্তু আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি। তো অবশ্যই আগামীকাল সকাল 9টা থেকে 11টার ভিতরে লন্ডনের ডরচেস্টার হোটেলের লবিতে বহু আলোচিত ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক হবে। এই ঐতিহাসিক বৈঠকের দিকে সবার নজর, আমারও নজর। এবং এই ডরচেস্টার হোটেলের আশেপাশে বিএনপি সর্বোচ্চ জনসমাগম ঘটাতে চায় এবং ঘটিয়ে তাক লাগিয়ে দিতে চায় যে বিএনপি লন্ডনেও কত জনপ্রিয়। আমরা আগেও দেখেছি বিএনপি লন্ডনে প্রচুর শক্তি আছে, জনপ্রিয়তার কোনো সন্দেহ নাই। তো অবশ্যই আমরা নজর রাখবো এবং চেষ্টা করব যে আসলে ঘটনার পিছনের ঘটনা সামনে আনার জন্য, ঘটনার পিছনে যে গোপন সত্য লুকিয়ে আছে সেগুলো সামনে অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম। এখন থেকে প্রতি বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। খুব ভালো কথা, হতেই পারে। কিন্তু 5 আগস্টকে প্রতি বছর জাতীয় দিবস হিসেবে প্রতিষ্ঠা করার চিন্তাভাবনা চলছে এবং সেটি হবে। একই সঙ্গে 5 আগস্টকে সরকারি ছুটির তালিকাভুক্ত করা হচ্ছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টা প্রেস উইং এই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে এবং বলা হয়েছে আগামী সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে এবং নিশ্চিত আমরা জানি যে এটি হবে। এবং এ কথাও জানানো হয়েছে যে 1 জুলাই থেকে পরবর্তী 5 আগস্ট পর্যন্ত মাসাধিকাল ব্যাপী নানান ধরনের কর্মসূচি চলবে। নিঃসন্দেহে সরকারি পর্যায়ে অনেক আয়োজন থাকবে। এতে কি অবাক হওয়ার কিছু আছে? না, এতে অবাক হওয়ার কিছু নেই। বরং এখনো পর্যন্ত যে এটিকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়নি, এই আমাদের সৌভাগ্য। তার কারণ গত 10.5 মাসে যা কিছু আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করা হয়েছে এবং যা কিছু আমরা দেখেছি তাতে এটাই আমাদের চরম সৌভাগ্য যে 26শে মার্চ, 16ই ডিসেম্বর এইগুলো বিজয় দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে বাতিল হয়নি। আমাদের সৌভাগ্য চরম। তবুও বলবো ভাই, অনেক হয়েছে, অনেক অনেক হয়েছে, এবার থামুন, প্লিজ থামুন। লেবু বেশি কচলালে তেতো হয়ে যায়। এবং আওয়ামী লীগের সময় আমরা বলেছি যে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে তারা স্রেফ ব্যবসা করছে, মুক্তিযুদ্ধকে তাদের রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছে। আর এখন শুরু হয়েছে নতুন চেতনার ব্যবসা। আওয়ামী লীগ চেতনাজীবী ছিল, আওয়ামী লীগের কথা যারা বলতেন তাদেরকে আমরা বলতাম চেতনাজীবী। এখন এগুলোকে আমরা কি বলবো? নব্য চেতনাজীবী। 7 মার্চ জাতীয় দিবস ছিল, আরো অনেক কিছু আমাদের বিভিন্ন দিবস ছিল আওয়ামী লীগ যেগুলো করেছে। এক একটা তারিখকে এক এক দিবস ঘোষণা করেছে, পরিবারের বিভিন্ন জনের নামে বিভিন্ন দিবস পালিত হয়েছে। আমরা বিরোধিতা করেছিলাম, আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছিল। এখন আবার একইভাবে ঠিক সেভাবেই ফ্যাসিবাদের দোষর বানানো হচ্ছে এই কথাগুলো বলতে গিয়ে। 7 মার্চ নিঃসন্দেহে আমাদের স্বাধীনতার যে মূল মন্ত্র,
বঙ্গবন্ধুর সেই ভাষণে লুকিয়েছিল। এটা তো একটা অভ্যুত্থান, একটা সরকারের পতন ঘটানো হয়েছে 5 আগস্টকে। কোনোভাবেই 7 মার্চের সঙ্গে 5 আগস্টের তুলনা কোনোভাবেই চলে না। তারপরও সেই 7 মার্চ যে জাতীয় দিবস ছিল, সরকারি দিবস ছিল না, সেটিকে বাতিল করা হলো। অথচ এই 7 মার্চকে জাতিসংঘের ইউনেস্কো গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল। মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়। মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে এখনো পর্যন্ত সারা বিশ্ব থেকে, সব মহাদেশ থেকে এ পর্যন্ত 427টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা কালেকশন অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণ অন্যতম। সেই 7 মার্চকে আপনারা জাতীয় দিবস বাতিল করে দিলেন, আর এখন 5 আগস্টকে জাতীয় দিবস ঘোষণা করবেন, সরকারি ছুটি ঘোষণা করবেন। বঙ্গবন্ধু জাদুঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, আর গণভবনকে অন্যতম জাদুঘর বা জুলাই জাদুঘর হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। আমাদের তাতেও আপত্তি ছিল না, জাদুঘর করবেন, আরো অনেক কিছু করবেন, কিন্তু বিপরীতে প্রকারান্তরে পক্ষান্তরে যা কিছু ঘটনা হচ্ছে সেই সব জায়গা থেকে তো এসব মেনে নেওয়া যায় না। দেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন অবস্থা, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যগত যে স্থাপনা, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় 5 আগস্টকে যেভাবে প্রতিস্থাপন করা হচ্ছে, এটি মেনে নেব না। তাতে আমাদেরকে ফ্যাসিবাদের দোষর বলুন আর যার দোষর বলুন। এবং 5 আগস্ট আন্দোলনে, 5 আগস্ট অভ্যুত্থানে সারা দেশের মানুষ যেভাবে নেমে এসেছিল রাজপথে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার ছিটে ফোটাও পূরণ হয়েছে এর মধ্যে। বরং আওয়ামী লীগকে যে ফ্যাসিস্ট বলছে এই সরকার, সেই 15 বছরে, আওয়ামী লীগের 15 বছর যা কিছু ঘটেছে, গণতন্ত্র হরণ, বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন, তার সবকিছু তো এই 10 মাসেই ছাড়িয়ে গেছে। মানুষের একটা মূল চাওয়া ছিল যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার দেখতে পাবে, সেটিতেও কুঠারাঘাত করা হচ্ছে। নানান টালবাহানা চলছে একটা নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে, এবং এর পিছনে নানান ধরনের ডিজাইন, নানান ধরনের প্লট নির্মাণ করা হয়েছিল, দেশে বিদেশি ষড়যন্ত্র, সেগুলো আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে। তারপর আমি বলবো শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল। আবার নিশ্চয়ই এখন আবার অনেকে বলবেন, আওয়ামী লীগ যারা নেতা কর্মীরা, যে বিএনপি জামাতের দালাল বা ডক্টর মোহাম্মদ ইউনূসের দালাল। বলুন ভাই, বলতে থাকুন, আমরাও বলতে থাকি। যাই হোক, এই যে জাতীয় দিবস ঘোষণা করা হচ্ছে 5 আগস্টকে, সরকারি ছুটি ঘোষণা করা হচ্ছে, শুধু ঘোষণা করে দিলেই তো নয়, তার জন্য যে সরকারের নানান ধরনের প্রস্তুতি, বিভিন্ন ধরনের সরকারি নথিপত্র প্রকাশনা, বিভিন্ন আয়োজন, এর পিছনে নিশ্চয়ই শত শত কোটি টাকা খরচ করা হবে। এই টাকা কোত্থেকে আসবে? জনগণের পকেটের টাকা থেকেই তো। আর এগুলো থাকবে, ধরুন করলেন, এই বছর ক্ষমতা আছে, যা ইচ্ছে তাই করবেন। আপনারা আবারও 5 বছর থাকতে চান, 5 বছর করবেন। 10 বছর থাকতে চাইলে যদি থাকেন তাও করবেন, কিন্তু স্থায়িত্ব পাবে, যেতে তো হবেই, তাই না? এই সরকারকে আজ হোক আর কাল হোক, তারপর এগুলো কোথায় থাকবে? এবং মানুষের যে আশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, মানুষ এখন রীতিমতো বিরক্ত যা কিছু করা হচ্ছে। ওই যে প্রথমে বলছিলাম, লেবু বেশি কপ চালে তেতো হয়ে যায়। আওয়ামী লীগ যেসব কার্যকলাপ ঘটিয়েছিল, একটা প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধুর 6 থেকে 10টি ভাস্কর্য, মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল। আওয়ামী লীগের নেতা কর্মীরাই বিরক্ত হয়েছিল এরকম দালালির কারণে একটা শ্রেণীর। এখন সেই দালালিগুলো একইভাবে চলছে, বরং কোথাও কোথাও ক্ষেত্র বিশেষে আরো বেশি চলছে। এগুলোরও নিশ্চয় শেষ আছে, তাই না? কিন্তু ওই যে ক্ষমতায় যারা থাকেন তারা অন্ধ হয়ে যান, কিছু দেখতে পান না, বরং যারা চোখে ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন তাদেরকে দালাল বা অন্যের দোষর হিসেবে চিহ্নিত করা হয়।
ভারত এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক কি টানাপোড়েন শুরু হয়েছে? সেই প্রশ্নটা সামনে এসেছে। পাকিস্তানের সেনা প্রধান তিনি যখন আমেরিকা সফর করছেন সেই সময় এই প্রশ্নটা সামনে এসেছে। ভারতীয় কিছু গণমাধ্যম, ভারতীয় কিছু বিশ্লেষক, সাংবাদিক এই ব্যাপারগুলোকে সামনে নিয়ে এসেছেন। ভারত এবং আমেরিকার সম্পর্ক, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্কে যদি টানাপোড়েন শুরু হয় তাহলে তার ইফেক্ট পড়বে বাংলাদেশের ওপরে। বিশেষ করে সেই ইফেক্টটা পজিটিভ নেগেটিভ দুইভাবেই পড়তে পারে বাংলাদেশের বর্তমান সরকার, প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যেমন, তেমনি পতিত সরকার আওয়ামী লীগের উপরে, শেখ হাসিনার উপরে নানা ধরনের ইফেক্ট জন্ম নিতে পারে। ঠিক যে সময়ই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির তিনি আমেরিকা সফর করছেন, ঠিক সেই সময় ভারতের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী সেটি প্রত্যাখ্যান করেছেন। ঠিক সেই সময়ে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আমেরিকায় অবস্থান করেছেন। সেটা নিয়েও নানা রকমের বিতর্ক উঠেছে। হিন্দুস্তান টাইমস সেটা নিয়ে একটি বিশদ সংবাদও সামনে নিয়ে এসেছে। কি হচ্ছে ভারত এবং আমেরিকার সম্পর্কে, সেখানে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে যদি ছেদ পড়ে, সেই ছেদ পড়ার পরিণামটা কোন দিকে এসে, গড়াপেটাটা কোন দিকে এসে পড়বে? প্রফেসর ইউনূসের সরকার কি সেখানে সুবিধা পাবেন? আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কি নতুন করে বিপদে পড়বেন, নাকি শেখ হাসিনাই সুবিধা পাবেন, প্রফেসর ইউনূসের সরকার নতুন করে বিপদে পড়বে না চলেছে কিনা, কিংবা ভাটা পড়েছে কিনা? পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির তিনি ওয়াশিংটনে অবস্থানকালে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছিলেন। ভারতীয় বিভিন্ন তথ্য বলছে, সূত্র বলছে 35 মিনিট তাদের মধ্যে ফোন আলাপ হয়েছে এবং সেই ফোন আলাপে নরেন্দ্র মোদীকে তাৎক্ষণিকভাবে আমেরিকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। নরেন্দ্র মোদী সেটি প্রত্যাখ্যান করেছেন। যখন পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকায় অবস্থান করছেন, ওয়াশিংটনে অবস্থান করছেন, ঠিক সেই সময় নরেন্দ্র মোদীকে ডাকার কারণ কি? আমেরিকা কি, ডোনাল্ড ট্রাম্প কি পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে? পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চাইছে, যে সম্পর্কের উন্নতি ঘটানোর ফলে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। ভারত পাকিস্তান যে যুদ্ধ, সেই যুদ্ধ যে থামলো, সেই থামার ক্রেডিট ডোনাল্ড ট্রাম্প চেয়েছেন, আমরা সবাই জানি। সম্প্রতি ভারত সেই ক্রেডিট ডোনাল্ড ট্রাম্পকে দিতে রাজি হয়নি। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে হয়নি, এই যুদ্ধ ভারত পাকিস্তানের সেনাদের আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বিরতির ব্যবস্থাতে গিয়েছে তারা। এরকম নানা রকমের আলোচনা চলছে। মোদীকে ট্রাম্পের ফোনে মোদী যখন কনভিন্স হলেন না, তখন ডোনাল্ড ট্রাম্পকে একটু গোস্বা করলেন। ঠিক সেই সময় ডক্টর খলিল আমেরিকায় কি করছেন, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা তিনি আমেরিকায় কি করছেন, সেই প্রশ্নটা সামনে এনেছে হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমস এই ব্যাপারটা এর আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম, ডক্টর খলিল কেন আমেরিকায়। হিন্দুস্তান টাইমস সেই ব্যাপারটা সামনে এনেছে। তারা বলছে যে ওয়াশিংটনে যে সময় পাকিস্তানের সেনাপ্রধান উপস্থিত, ঠিক সেই সময় সেখানে উপস্থিত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। রিপোর্ট অনুযায়ী মার্কিন মুলুকে গিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন তিনি। এই আবহে ফের একবার সেন্ট মার্টিন বা চট্টগ্রামের মানবিক করিডোর নিয়ে চর্চা উঠতে পারে বলে মন্তব্য ভাবা হচ্ছে, এটা হিন্দুস্তান টাইমস বলছে। তারা আরও বলছে, এর আগে এই খলিলুর রহমানের বিরুদ্ধে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার নিয়ে নানা রকমের আলোচনা হয়েছিল। সেই ব্যাপারটাও হিন্দুস্তান টাইমস বলছে যে এই বিতর্কিত ব্যক্তিকে তাও পদে বহাল রেখেছেন প্রফেসর ইউনূস। শুধু তাই নয়, মার্কিন সফরে পাঠিয়েছেন খলিলুরকে। এর আগে ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের সময় ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বসে কথা বলতে দেখা গিয়েছিল তাকে, তখনও তিনি নিরাপত্তা উপদেষ্টা হননি। রিপোর্ট হিন্দুস্তান টাইমস আরও বলছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ক্রিস্টোফার ল্যান্ডুয়ের সঙ্গে দেখা করেছেন, এর সঙ্গে আরও অনেকের সঙ্গে দেখা করেছেন, তেমনটা বলছে। আরও বলছে, এদিকে খলিলুর রহমানের
পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখারও অভিযোগ আছে। এই আবহে কাকতালীয়ভাবে হলেও তিনি এমন এক সময় ওয়াশিংটন ডিসিতে ছিলেন যখন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ওয়াশিংটনে ছিলেন। মুনির যখন ট্রাম্পের সঙ্গে বসে লাঞ্চ করছিলেন তখন খলিলুর রহমান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অফিসে বৈঠক করছিলেন। অর্থাৎ যখন পাকিস্তানের সেনাপ্রধান ওয়াশিংটনে অবস্থান করছেন তখন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা কেন ওয়াশিংটনে, বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রায় যাচ্ছে কিনা, সেখানে দুতিয়ালি করছে কিনা আমেরিকা, সেই প্রসঙ্গটাও হিন্দুস্তান টাইমস তুলে আনার চেষ্টা করছে। এবং সেই প্রসঙ্গ ধরেই আলোচনা হচ্ছে যে ভারত এবং আমেরিকার সঙ্গে যে বন্ধুত্বের সম্পর্ক, এবং ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মোদিকে আমার প্রিয় বন্ধু, আমার বন্ধু, এবং বাংলাদেশ প্রসঙ্গও ভরা সাংবাদিকদের সামনে বলেছিলেন যে বাংলাদেশের প্রসঙ্গ দেখার দায়িত্ব আমি আমার বন্ধু নরেন্দ্র মোদির ওপরে ছেড়ে দিচ্ছি। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের বিভিন্ন অভিযোগ যে এর পরে যখন ভারতের উপরে বাংলাদেশের প্রসঙ্গ ছেড়ে দিয়েছে তারপরেই দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের দিকে, বাংলাদেশের বর্তমান সরকারের দিকে ঝুঁকে পড়েছে নানা ইস্যুতে, করিডোর বন্দর সহ নানা ইস্যুতে বাংলাদেশ সরকারের দিকে তারা একটু ঝুঁকে পড়েছে। এবং সেই ঝুঁকে পড়াটা ভারতের জন্য রিস্কি। বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, বাংলাদেশে যে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে সেটাকেও এক ধরনের ডোনাল্ড ট্রাম্প ভয় পান, এবং বাংলাদেশের জনগণ ডোনাল্ড ট্রাম্প বিরোধী হয়ে না উঠুক এরকম প্রসঙ্গও তার মাথায় কাজ করে। এরকম নানা আলোচনা ভারতীয় গণমাধ্যমে শোনা যাচ্ছে। এই প্রেক্ষাপটেই আলোচনা হচ্ছে যে ভারত এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে যদি ছেদ ঘটে, চিড় ধরে, তাহলে কি শেখ হাসিনার যে লবিং, সেই লবিং কাজ করছে না? এই চিড় ধরা শেখ হাসিনার জন্য একটা বড় বিপজ্জনক ঘটনা হতে পারে, এমনটাও আলোচনা হচ্ছে। ভারতে শেখ হাসিনা অবস্থান করছেন, সেই অবস্থানের কি হবে? ডোনাল্ড ট্রাম্প যদি ভারতের বন্ধু না থাকে তাহলে ভারত শেখ হাসিনাকে কতদিন আশ্রয় দিতে পারবে? শেখ হাসিনাকে বাংলাদেশে সুন্দর পরিবেশ তৈরি করে আবার পাঠানোর যে পরিকল্পনা ভারতের বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছিল, সেই পরিকল্পনা ভারত বাস্তবায়ন করতে পারবে না, এমনটাও মনে করা হচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে রাজনীতির দাবার চালে কে জিতছে, মোদি নাকি ট্রাম্প, প্রফেসর ইউনুস নাকি হাসিনা, মোদি নাকি প্রফেসর ইউনুস? এই প্রসঙ্গগুলো আলোচিত হচ্ছে যে রাজনীতির দাবার চালে শেষ পর্যন্ত কে জিতবে। এই কে জেতার প্রসঙ্গেই সবথেকে বড় আলোচনা যেটা, সেটা হচ্ছে যে ভারত এবং ট্রাম্পের, মোদি এবং ট্রাম্পের সম্পর্কে যদি চিড় ধরে তাহলে সেই চিড় ধরাটা বর্তমান সরকার, প্রফেসর ইউনুস সরকারের জন্য এক ধরনের লাভজনক হতে পারে, এবং অপরদিকে শেখ হাসিনার জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে। কি ইকুয়েশন দাঁড়াচ্ছে? যখন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা আমেরিকায় সফর করেছেন এবং সেই সময় পাকিস্তানের সেনাপ্রধান সফর করেছেন, সেই সময় নানা কিছুই হতে পারে। পররাষ্ট্র নীতিতে ব্যাকডোরে অনেক কিছু হয়, অনেক আলোচনা হয়, যার অনেক কিছুই আসলে প্রকাশ্যে আসে না। প্রকাশ্যে আসে সামান্য, পেছনে অনেক ঘটনা ঘটে। এই পেছনে অনেক ঘটনার মধ্যে কি ঘটছে সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন উঠছে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ভারত এবং আমেরিকা এই সম্পর্কে কি চিড় ধরতে পারে? এই সম্পর্কে চিড় ধরার কি অন্যতম কারণ যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে, বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ছে? এই ঝুঁকে পড়াটা কি জন্য? বাংলাদেশে করিডোরটা আদায় করে নেওয়ার জন্য? পাকিস্তানের দিকে ঝুঁকে পড়াটা কি জন্য? সেটাও একটা বড় প্রশ্ন। পাকিস্তানকে বাগে নিয়ে এসে কি এরকম বাংলাদেশে যেরকম এক ধরনের আমেরিকার যে সৈন্য, আমেরিকার যে আস্তানা গড়ার নানা রকমের কথা শোনা যায়, তেমনি চীনকে এক ধরনের বিপদে ফেলার জন্য পাকিস্তানেও কি সেরকম আস্তানা গাড়া
কিংবা সেরকম একটা জায়গা তৈরি করার প্রসেসের মধ্য দিয়ে ট্রাম্প হাঁটছেন? ট্রাম্পের আলটিমেট টার্গেট কি চীনকে টার্গেট করে কি পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অন্য মাত্রায় নিয়ে যেতে চান, যেখানে একটু অবহেলিত মনে হচ্ছে ভারতকে? কোন পথে এগোচ্ছেন ট্রাম্প, এবং তার ফলে বাংলাদেশের রাজনীতিতে ভারত, পাকিস্তান, আমেরিকায় কি হলো এটাতে আসলে আমাদের খুব বড় কিছু যায় আসে না, তবে বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে? প্রফেসর ইউনূস কি দাবার চালে শেষ পর্যন্ত জিতে যাবেন, নাকি শেষ পর্যন্ত ভারত এই ব্যাপারটাকে উতরে শেখ হাসিনার পক্ষে জোরালো পদক্ষেপ গ্রহণ করতে পারবে? আলোচনা বাংলাদেশে ওই একটাই, শেখ হাসিনা, প্রফেসর ইউনূস, শেখ হাসিনাকে প্রফেসর ইউনূস বিচারের জন্য আনতে পারবেন, নাকি শেখ হাসিনা এমনিতেই চলে আসবেন, প্রচণ্ড প্রতাপ নিয়ে আবার ফিরে আসবেন? এরকম নানা চটকদার আলোচনা তো চতুর্দিকে হয়ই, যদিও কোনো আলোচনারই বাস্তবতা খুব একটা লক্ষ্য করা যায় না, তারপরেও এই আলোচনাগুলো হয়। এই আলোচনার শেষ দিকে একেবারে এন্ডিংয়ে কি আছে? নতুন কোনো চমক আছে সিনেমার? নতুন সাসপেন্স, নতুন যে ধামাকা আমরা দেখি শেষ বেলায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? দেশে অনেক গরম, আমরা সবাই কষ্টেই আছি। যাক, অনেক কল্পনা জল্পনা পেরিয়ে একটি সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। 2026 সালের 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা সুসংগঠিত সুন্দর একটি বৈঠকের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত এসেছেন। আমি একটি কথা বলতে চাই বাংলাদেশের জনগণকে, যারা এই 5ই আগস্টের পরে অনেকেই বিতর্কিত করেছেন বিএনপিকে নিয়ে, যেন বিএনপি যেন কোনো মানে সামনে যেন এগিয়ে না আসতে পারে। মানুষ অনেক খারাপ খারাপ কিছু পেয়াত্তাগুলো আছে না, তাদের কাজই ছিল মানে বিভিন্ন বিএনপির বিপক্ষে কাজ করা, এক কথায় কমেন্টের মাধ্যমে মানুষকে শিখিয়ে দেওয়া 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতা থাকলে দেশে ভালো হবে, আর আওয়ামী লীগ আর বিএনপি একই সাপে দুই সাপের একই বিষ, কত ধরনের কথাবার্তা এগুলো বলা হয়েছিল যাতে নির্বাচনটা পিছনে যায়। কিছু অসাধু কিছু দল যেন তারা কিছু ক্ষমতা অপব্যবহার করে যেন তারা সামনে টিকে থাকতে পারে, কারণ নির্বাচন সরকার আসলে তারা এগুলো করতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দিয়ে তাদের ছত্রছায়ায় অনেক কিছু দল, নাম বলতে চাই না আর কত বলবো, এগুলা তারা অনেক ক্ষমতা অপব্যবহার করেছে। যার 10টা ভোটার নাই সে কিন্তু পুরো বাংলাদেশটাকে, প্রশাসন যত মন্ত্রণালয় আছে সবাইকে নাড়া দিছে, এত বড় ক্ষমতা অপব্যবহার করছে, কারণ দলীয় সরকার আসলে এগুলো করতে পারবে না। আমি একটি কথা বলতে চাই, তারেক রহমান সাহেব একটা ভদ্র, নম্র ভদ্র। আজ পর্যন্ত আপনারা চ্যালেঞ্জ করে বলুন তো, আজ পর্যন্ত তারেক রহমানের সাহেবের কোনো বক্তব্য অশালীল, কোনো বেয়াদবি বা কোনো উচ্চস্বরে কোনো কথা বলেছেন? শেখ হাসিনার বক্তব্য তো আপনারা শুনেছেন, আওয়ামী লীগের নেতা কর্মী এমপিদের বক্তব্য আপনারা শুনেছিলেন, কতটুকু কৃপতা, কতটুকু হিংসামনত্ব, কতটুকু খুনি টাইপ কথাবার্তা ওনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবসময় আলোচনা করতেন। জনগণকে ওনারা কেয়ারই করতেন একমাত্র ভারতকে ছাড়া। ভারত হলো তাদের নাটের গুরু, ভারত হলো তাদের, মরলে তারা ভারতের পায়ে মরবে, মরলে তারা জাহান্নামে যাক, বেহেশতে যাক, সব ভারত তাদেরকে নিবে, আল্লাহর সাথে কন্ট্রাক্ট করবে, ভগবানের সাথে কন্ট্রাক্ট করবে, এটা ভারতের সরকার করবে। আওয়ামী লীগের লোক যদি মারা যায়, তাদের চরিত্র ছিল এটা এরকমই, তারা কোন সময় দেশের মানুষকে সম্মান করতেন না। আমি কথাটা কেন বললাম, যে তারেক রহমান সাহেব এতটুকু একটা পপুলার একজন মানুষ, কারণ উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি এক বড় সন্তান। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নেতা ছিলেন, সারা বিশ্বের একটা মানসম্পন্ন ব্যক্তি ছিলেন, ওনাকে সবাই সম্মান করতেন। সারা এশিয়া মহাদেশের সারভুক্ত এবং প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার অবদান বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। উনি অত্যন্ত সৎ, নির্ভীক একজন নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারই উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। তার কথা তো আজ পর্যন্ত কোনো মানুষ অশালীল কোনো বক্তব্য খুঁজে পায় নাই। এর পূর্বে ওনার মাতা বিএনপির চেয়ারপারসন, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামও কোনোদিন অশালীলভাবে কোনো কথাবার্তা বলে নাই।
অনেক কিছু কষ্ট সহ্য করেছে এই গণতন্ত্রের জন্য, জনগণের স্বার্থের জন্য উনি জেলের পর জেল কেটেছে, তবু বিদেশে যায় নাই। শেখ হাসিনা যে অফার দিয়েছিল বিদেশে চলে যাও, নিজের জীবন বাঁচাও, রাজনীতি ছেড়ে দাও, উনি জনগণের জন্যই কাজ করেছে, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করেছে। জেলের পর জেল এই বৃদ্ধ মহিলা কাজ করে গেছে, এই জিয়া পরিবার। একটা জিনিস খুবই ভালো লাগলো, ঠিক ওনার বাবার মতোই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মতোই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের চরিত্র এবং ক্যাটাগরিটা একই ক্যাটাগরি। উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন, সৌদির বাদশাহ যখন ওনাকে আমন্ত্রণ জানান, তখন বাংলাদেশের থেকে একটি নিম গাছ নিয়ে গেছেন। আর সেই নিম গাছটা কত পবিত্র এবং কত একটা গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে সৌদি আরবে। কোটি কোটি মানুষ সেই নিম গাছ এখনো জীবিত আছে, এটাকে বলে জিয়া গাছ নামে পরিচিত সৌদি আরবে। এই একটা উপহার সৌদির বাদশাকে মনোমুগ্ধ করেছে। কারণ মরুভূমির মধ্যে নিম গাছ, বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি গাছ ওইখানে হবে, এটা কত বড় একটা সুনামের একটা রাষ্ট্রের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এমনই ব্যক্তি ছিলেন, সবসময় রাষ্ট্রের সুনাম, দেশের মানুষের উন্নয়ন, সবসময় এই চিন্তাগুলো করতেন। ঠিক তার এই ধারাবাহিকতায় আমাদের তারেক রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে উনি 2টি বই এবং একটি খুব উন্নত মানের একটি কলম দিয়েছেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন জ্ঞানী মানুষ, আর জ্ঞানের প্রতিচ্ছবি হচ্ছে কলম এবং বই। দেখেন কোথায় উনি ব্রেনটা খাটিয়েছেন, কাকে কোথায় সম্মান করতে হয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও অনেক খুশি এই মিটিংয়ে, কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটেনের যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে লন্ডনে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকেও আমন্ত্রণ জানিয়েছেন একটি বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা বা ইলেকশন নিয়ে, যাতে ওনার সাথে একটু আলোচনা করেন। এটা কত বড় একটা সম্মানের বিএনপির জন্য। উনিও সম্মানিত হয়েছেন, বিএনপিও সম্মানিত হয়েছে। আমরা ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, নিজ উদ্যোগে এরকম একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন। অথচ শেখ হাসিনার ভাগ্নি শেখ রিহানার কন্যা, যারা ব্রিটেন লন্ডন পার্লামেন্টের আপনার মন্ত্রী ছিলেন, তারও আমন্ত্রণ উনি চেয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ করতে, উনি নাকচ করে দিয়েছেন। কারণ ওনারা জানে কার যোগ্যতা কোথায় এবং কাকে সম্মান করলে দেশের জনগণ ভালো থাকবে। কারণ আওয়ামী লীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড 17টা বছর কাটিয়ে গেছে, কি নিঃশৃঙ্খল ভাবে মানুষকে প্রকাশ্যে হত্যা করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তাকে হত্যা, গুম। যদি গ্রাম অঞ্চলে আমরা চোর করে ডাক দিতাম, চোর 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 আসছে, সমস্ত মানুষ বেরিয়ে আসতে সময় লাগতো। কিন্তু এই আওয়ামী লীগের সময় এমনও ঘটনা হয়েছে সারা বাংলাদেশে গ্রাম অঞ্চলে, শুধু খালি বলতো যে বিএনপি, 2 মিনিট 5 মিনিটের মতো পুলিশ এসে পড়তো। বিএনপি এতটুকু একটা ভয়ঙ্কর নাম ছিল, কারণ বিএনপির নামটা করলে পুলিশ আসে। কারণ পুলিশরাও ওই মুহূর্তে ডিউটি করতো, খালি কখন বিএনপিকে অ্যারেস্ট করবে, কখন কয়টা মামলা দিবে। সকালে যারা ডিউটি করে রাত্রে হ্যান্ডওভার করবে, বিএনপির নামে কয়টা মামলা হয়েছে, মিথ্যা মামলা, কয়জনকে অ্যারেস্ট করা হয়েছে, কয়জনকে ক্রস ফায়ার করা হয়েছে, এগুলো ডিটেলস। আবার রাত্রে যারা ডিউটি করে সকালকে হ্যান্ডওভার করবে। এরকম দিনের মধ্যেও বিএনপি জনগণের জন্য, দেশের জন্য কাজ করে গেছে। আপনারা নিশ্চিত বলতে পারেন, আপনারা জানেন যে 17 বছর আমাদের মতো ব্যক্তিরাই এই শেখ হাসিনার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, দর্শনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আসছিলাম। কিন্তু আগামীতে যদি যেই দল ক্ষমতা আসুক, স্পেশালি বিএনপি যদি আসুক, আমরা বিএনপির পক্ষে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়ারকে আমরা ভালোবাসি, উনি সামরিক বাহিনী অফিসার ছিলেন, আমরা সামরিক বাহিনীতে ছিলাম। ম্যাডাম খালেদা জিয়ার মতো একজন সৎ মানুষ, একজন ভদ্র একজন মহিলার দল আমরা করি, ওনাকে সাপোর্ট দিই। কারণ দেশের গণতন্ত্র ওনারা প্রতিষ্ঠা করেছিলেন, ওনার মতো মন মানসিকতা। খালেদা জিয়ার ইতিহাস যদি আপনারা যারা ইয়াং জেনারেশন জানেন, স্বৈরাচার এরশাদের পতনের সবচেয়ে বড় ভূমিকা খালেদা জিয়ার ছিলেন, অনেক বড় ভূমিকা পালন করেছেন স্বৈরাচার এরশাদের। আপনার 1988 সালে লাল দিঘির পার শেখ হাসিনার একটি আওয়ামী লীগের একটা বড় সমাবেশ ছিলেন। সেখানে হোসেন মোহাম্মদ জানাল এরশাদের জাতীয় পার্টির সরকার সামরিক শাসনের সময় প্রায় 24 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল। এরই প্রতিবাদে 2 দিন পরে আপনার শেখ হাসিনা মহাসমাবেশ দেখেছিলেন প্রতিবাদে। কিন্তু শেখ হাসিনা ঠিকই ভয় পেয়ে ওই সমাবেশে কিন্তু আসে নাই, কারণ 24 জন নেতাকর্মী মারছে, যদি আবার শেখ হাসিনাকে মেরে ফেলে, আসে নাই। সেই আওয়ামী লীগের সমাবেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। দিয়ে মনে করেন এই যে এরশাদকে পতনের সূত্র চলে আসে। জিয়া রহমান জিয়া পরিবার কখনো পিছিয়ে যায় না, তারা সবসময় দেশের গণতন্ত্র, মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আমরা একটা কথাই চ্যালেঞ্জ করি, আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে, অসমাপ্তি যদি সংস্কার কোনো থেকে থাকে, সেটা 100% হবে। কারণ আপনারা যা হারাইছেন তার চেয়ে 1000 গুণ বেশি বিএনপি নেতাকর্মী খুন, গুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, বাড়ি ছাড়া কোনো মানুষ
এত অত্যাচারিত হয় নাই। এখন যে 5ই আগস্ট যাওয়া হচ্ছে তার চেয়ে 1000 গুণ বেশি অত্যাচারিত বিএনপির মধ্যে হয়েছে। যেমন আমি বিদেশ থেকে প্রতিবাদ করেছি আন্তর্জাতিক সাইবার ক্রাইম মামলাকে, বিদেশে আমাকে শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক তারা আমাকে রাষ্ট্রদূতের মাধ্যমে আমাকে গ্রেফতার করেছিল বাংলাদেশে আনার জন্য। মানুষের অশেষ দোয়া রহমত আমি জেল থেকে মুক্তি পেয়েছি, কিন্তু বাংলাদেশে আমাকে নিয়ে আসে নাই। আমার মা বাবা ভাই বোন সব 13 জন পরিবার আমি হারিয়েছি, আমার আত্মীয় স্বজন দেশে আসতে পারেনি এই শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করার জন্য। তো বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসে, তারাও যদি দুর্নীতি করে বা অস্বাভাবিক কাজ করে, আওয়ামী লীগের কোনো পূর্ণবাসন বা আওয়ামী লীগের ছত্রছায়া বিএনপির মধ্যে থাকে, আমরা সেই প্রতিবাদও করবো, কারণ আমরা দেশের জন্য জনগণের জন্য উৎসর্গ নিজেকে করেছি। তা আর কিছু লোক মাঝখানে ফেসবুকে পোস্ট করলে বিএনপি তো আওয়ামী লীগ মানে বিএনপি ইন্ডিয়া পূর্ণবাসন, আওয়ামী লীগের পূর্ণবাসন করতে চায়। কারণ ইন্ডিয়া হচ্ছে একটা ক্রিমিনাল চাল দেয়। বিএনপি চাচ্ছিল যে ডিসেম্বরে নির্বাচন করার জন্য, তো ভারত চাচ্ছে নির্বাচন দেওয়ার জন্য ডিসেম্বরে, যাতে বিএনপির মধ্যে একটা কুন্দল সৃষ্টি হয়, যাতে বুঝতে পারে বিএনপি এবং ভারত একই মতামত, একই গ্রুপের লোক তারা, যাতে এটা মানুষ যেন সন্দেহ করে বিএনপিকে। এটা ভারতের একটা চাল ছিল, যাতে ভারত ডিসেম্বরে নির্বাচন, বিএনপি নির্বাচনে যায়। আর নির্বাচন একটা ধারাবাহিকতা আসতেই হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন তত জনগণের জন্য উনি একটা রিয়াল হিরো থাকবেন। কারণ শেখ হাসিনা নির্বাচন দিতে চাইতো না, তার ক্ষমতা থাকার জন্য থাকতো। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার পরও যদি উনি নির্বাচন দেরি করে, তাহলে শেখ হাসিনার মধ্যে ওনার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। যাক, অশেষ রহমত নির্বাচনে এসেছেন। আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা আশা করি দেশের জনগণ একটি সুন্দর ভোটের মাধ্যমে, নিরপেক্ষ দেশের মাধ্যমে যেন সুন্দর একটি নির্বাচন হয়। প্রত্যেকটা প্রার্থী যেন তার নিরাপত্তার মাধ্যমে নির্বাচন কমিশনার যেন এগুলা দায়িত্ব নেন, যাতে কনফার্ম করেন, এবং যেই সরকারি আসুক জবাবদিহিতা সরকার আসতে হবে। আর যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে আমরা আছি, এটাই শুধু আমাদের কথা বলার ছিল। আজকে আপনার ডক্টর ইউনূস এবং তারেক রহমান সাহেবের যে মিটিংটা হয়েছে প্রায় 1.5 ঘন্টার উপরে, এটা অত্যন্ত সফল এবং বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আসবে। দুর্নীতি যারা করেছে তাদের বিচার সংস্কার যতটুকু নির্বাচন আগে সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পক্ষ থেকে, সেটা আর যেটা রিমাইনিং বাকি থাকবে সেটা যে কোনো সরকার আসুক তারা এটা করবে। আপনারা জনগণকে আমরা সে আস্থা দিতে চাই, সেটা বিচার হবে, সংস্কার হবে, বিচার করতে হবে যদি আল্লাহর রহমতে আমরা যদি বেঁচে থাকি। সবাই লাইভটা শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। ভরসা রাখুন, আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।